Hello students, welcome to my YouTube family. Today I discuss a vital video for class 10 subject history chapter 7 part 1. আজকে কিন্তু আমি আলোচনা করব ক্লাস 10 এর হিস্ট্রি সাবজেক্ট নিয়ে। অর্থাৎ এই হিস্ট্রি সাবজেক্ট আলোচনা আগে থেকে না করলে আমাদের কিন্তু কিছু সমস্যায় পড়তেই হয়। তাই আমি বলবো যে আমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে এবং থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল যেটা সেই পরীক্ষাটা দেওয়ার জন্য প্রস্তুত হব। আর এই থার্ড সামেটিভ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের কাছেই মাধ্যমিক 2026 এই মাধ্যমিক 2026 যারা দেব তারা কিন্তু অবশ্যই ভালো করে দেখবে। কারণ কি, এটা দেখলে পরে এই চ্যাপ্টার থেকে 100% কমন, আমি বলেছি এই চ্যাপ্টার থেকে 100% কমন 2026। আজকে আলোচনা করব কোন বই থেকে? দেখো, আজকে আলোচনা করব এই বই থেকে, ইতিহাস ও পরিবেশ, দ্য ক্লাস 10 বাণী সংসদ। এই বাণী সংসদের বই থেকে আমি আলোচনা করব। কারণ কি, বাণী সংসদের বইতে ডিটেলস আছে আর এতে একটু সংক্ষিপ্তকরণও আছে। কিছু কিছু পয়েন্টস যেগুলো না দিলেই নয় সেগুলো দেওয়া আছে, আর কিছু পয়েন্টস কিন্তু একটু উচ্চভাবে দেওয়া আছে, যেটা কিন্তু আমরা পড়লেই বুঝতে পারবো। তাই এই বই থেকে পড়বো। আর এই বই থেকে পড়ার পর এখান থেকে যে সম্ভাব্য কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো কোথা থেকে আজকে আলোচনা করব, সেই কোশ্চেনগুলো আলোচনা করব ইতিহাস ভিজিটটা ক্লাস 10। দেখো, এই বই থেকে রায় অ্যান্ড মার্টিন এই বই থেকে কিন্তু আলোচনা করব। এই বই থেকে সম্ভাব্য যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে শেয়ার করার আগেও এখান থেকে যে আমি বড় কোশ্চেন বা মাঝারি কোশ্চেন শেয়ার করব, তার সাথে সাথেও কিন্তু আজকে একটা জিনিস শেয়ার করব যেটা প্রত্যেকদিন আমি শেয়ার করি। অর্থাৎ আলোচনার শেষে কিন্তু আমি যেটুকু পড়াবো তার মধ্যে থেকে এই যে সম্ভাব্য কোশ্চেন যেগুলো, এই কোশ্চেনগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে প্রায় 22টা কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো, এখান থেকে কোনো কোশ্চেনই বাদ যাবে না। কারণ কি, এই চ্যাপ্টার থেকে যে যে কোশ্চেন লাইন বাই লাইন পড়ার পর যে কোশ্চেনগুলো এসেছে এগুলো সেই কোশ্চেন। কারণ কি, এখানে কিন্তু অযথা কোনো কোশ্চেন দেওয়া নেই। এখান থেকে যে কোশ্চেন আসবে অর্থাৎ এমসিকিউ, টিক দ্য কারেক্ট অ্যান্সার, যা কাকে বলে সেই ধরনের কোশ্চেন কিন্তু এখান থেকেই আসবে। সেই জন্য আমি লিখেছি যে এখানে 100% কিন্তু কমন আসবে এই চ্যাপ্টার থেকে। তাহলে চলো আমরা শুরু করি, সেই চ্যাপ্টারে চলে যাই। দেখো, সেই চ্যাপ্টারে শুরু করার আগে আমি একটু বলে নেব যে এই বই থেকে, যে বাণী সংসদের বই থেকে যে আলোচনা করতে হবে তার কোনো মানে নেই। কিন্তু আমি বলবো যে যাদের কাছে বাণী সংসদের বই আছে তারা কিন্তু এই বাণী সংসদ থেকে পড়বে, আর যাদের কাছে যে রাইটারের যে বই আছে সেই বই নিয়েই বসবে। আর চ্যাপ্টারটা কিন্তু 7 পার্ট 1, এটা কিন্তু ভুলে গেলে হবে না। আর এই আজকের আলোচ্য বিষয়গুলো কি কি দেখো, এই আজকের আলোচ্য বিষয়গুলো দেখো, অহিংসা 1 নম্বর, দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও নারীর ভূমিকা। তারপরে দেখো 2 নম্বরে রয়েছে যে অহিংস আন্দোলন ও নারীর ভূমিকা। 3 নম্বর দেখো আইন অমান্য আন্দোলন ও নারীর ভূমিকা। 4 নম্বর দেখো ভারত ছাড়ো আন্দোলন ও নারীর ভূমিকা। এবং শেষে রয়েছে দেখো 5টা স্টার দেওয়া লাইন বাই লাইন আলোচনা এবং প্রশ্ন উত্তর সম্ভাব্য 2026। তাহলে আমি বলবো যে দেখো, এখানে সব কটাই কিন্তু আন্দোলন নারীদের নিয়ে। তাই আমরা নারীকে যতই অবহেলা করি না কেন, সেই সভ্যতার উষা লগ্ন থেকে নারী কিন্তু সমাজের মুখ্য ভূমিকা পালন করে, আজও করছে, ভবিষ্যতে করবে। তাই দেখো, নারীকে কিন্তু খুব সামান্য মনে করলে হবে না। আমাদের সমস্ত কাজই পুরুষের সাথে সাথে সমান তার হাতে হাত মিলিয়ে অর্থাৎ সমানভাবে আমাদের সাথে সহযোগিতা করে যাচ্ছেন। আর যাদের ভয়তে ব্রিটিশ শক্তি বা অন্যান্য বিদেশি শক্তিগুলো কোনোদিনই বুঝতে পারেনি যে ভারতবর্ষের নারীরা এত সক্রিয়, অর্থাৎ এত সক্রিয় নারী সমাজের ঐক্য, এরা কিন্তু যৌথভাবে সমস্ত কিছু করতে পারে, অর্থাৎ হাসতে হাসতে প্রাণটাও কিন্তু বিসর্জন দিতে পারে। এইরকমভাবে অনেকে প্রাণ দিয়েছেন। এবং দেখো, যে কটা আন্দোলন হয়েছে সেই কটা আন্দোলনে কিন্তু নারীরা প্রধান ভূমিকা পালন করেছে পুরুষের সাথে সাথে, কোনো অংশের কিন্তু কম নয়। তাই একটা আন্দোলনে যদি মুখ্য ভূমিকা আমি হই, তাহলে কি হবে, আমার এই বাঁ হাত নারী, ডান হাত পুরুষ। তাহলে আমরা আন্দোলন করব ঐক্যভাবে, একত্রেভাবে। তাহলে কি হবে, তাহলে সেই আন্দোলনের সফলতা আসবে। আর সেই ভয়তেই ব্রিটিশ শক্তি চলে গেছে আমাদের দেশ থেকে ভয় পেয়ে, এই নারীদের জন্য, এই নারীদের জন্য। তাহলে চলো শুরু করি। সেই আন্দোলনগুলো কি একটু আলোচনার মধ্যে পড়ে দেখি। আর এখানে লাইন বাই লাইন পড়ার পর যে কোশ্চেনগুলো আসার মতো সেই কোশ্চেনগুলো কিন্তু আজকে তোমাদের সামনে আলোচনা করো। তাহলে চলো শুরু করি। দেখো, শুরু করার সাথে সাথেই আমি বলবো যে আমি কোন বই থেকে আলোচনা করছি
আলোচনা করছি ইতিহাস ও পরিবেশ এই বাণী সংসদের বই থেকে। এই বাণী সংসদের বই থেকে আলোচনা করছি, কারণ কি এই বইটা ডিটেলস লেখা আছে। তাহলে আমরা চলে যাব সেই চ্যাপ্টারে। কিন্তু আমরা শুধু যে বাণী সংসদের বই নিয়ে বসবো তা নয়, যাদের কাছে যে বই আছে সেই বইটা নিয়েই কিন্তু আজকে বসে পড়বে, আর ভিডিওটা অনেক বড় হবে। এখানে কিন্তু আলোচ্য বিষয় অনেক কটা, অর্থাৎ টপিক অনেক কটা। তাহলে চলে যাই আমরা সেই চ্যাপ্টারে, অর্থাৎ যেখান থেকে আমরা আলোচনা করব বলে এসেছি। তাহলে দেখো, এখান থেকে আলোচনা করার সাথে সাথেই আমি বলবো যে দেখো, সপ্তম অধ্যায় বিংশ শতকে ভারতে নারী ও ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। তা দেখো, এই বিংশ শতক মানেটা কি? এই বিংশ শতক মানে 20 শতক, অর্থাৎ বিংশ শতকে ভারতে নারীদের আন্দোলনের চরিত্র, বৈশিষ্ট্য, বিশ্লেষণ। দেখো, ভারতীয় নারীরা কিন্তু বরাবরই পুরবাসিনী। দেখো, আর এই মনুসংহিতায় উল্লেখ আছে যে নারী বাল্যকালে পিতার বশে, আর যৌবনে স্বামীর বশে এবং বৃদ্ধাবস্থায় সন্তানের বশবর্তী হয়ে থাকে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম যে একেবারেই ছিল না তা নয়। তো প্রাচীন ও মধ্যযুগে উচ্চ বর্ণের নারীরা কিন্তু কি হয়েছিল, কিন্তু কিছুটা সক্রিয়তা, নারীরার মধ্যে কিছুটা সক্রিয়তা থাকলে মধ্যবিত্ত ও নিম্নবর্ণের নারীর নারীর অবস্থানের কোনো পরিবর্তন ঘটেনি। 19 শতকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তার ও বিভিন্ন সমাজ সংস্কারমূলক আন্দোলনের ফলে নারী সত্তার জাগরণ ঘটে। তো নারী সমাজের মধ্যে দেখো, অন্দরমহল থেকে বেরিয়ে আসার প্রবণতা লক্ষ্য করা যায়। আর বিংশ শতকে নারী জাতির একাংশ জাতীয়তাবাদী আন্দোলনে শরিক হয়ে ওঠে। তাহলে দেখো, আমি বলেছি যে আমরা যদি আন্দোলন হই, সেই আন্দোলনের বাম হাত নারী, ডান হাত পুরুষ। তাহলে এইভাবে যদি আন্দোলন করা যায়, তাহলে কিন্তু সেই আন্দোলন কিন্তু সফলতা লাভ করবেই। তাই দেখো, এই বঙ্গ বিরোধী অহিংসা আন্দোলন, আইন অমান্য, ভারত ছাড়ো আন্দোলনের নারীরা ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করেন। এর পাশাপাশি ছাত্র সমাজ স্কুল কলেজ বয়কট করে আন্দোলনে সামিল হয়। তাহলে দেখো, এর থেকে কিন্তু ছাত্র সমাজও পিছিয়ে ছিল না। নিয়মতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি নারী ছাত্রদের যোগদানের ফলে সশস্ত্র বিপ্লব আন্দোলন বা বিপ্লবী আন্দোলন এই সময় বাংলায় মাথাচাড়া দিয়ে ওঠে এবং ভারতের দলিত শ্রেণী ও সাধারণ নমশূদ্র সম্প্রদায় নিজেদের এই সামাজিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন গড়ে তোলে। তাহলে দেখো, আন্দোলনটা কেন করা হলো। এবার আসবো আমাদের প্রথম টপিকটা কি। আমি বলেছি যে নারী সমাজের কিন্তু কিন্তু উচ্ছিষ্ট নয়। আমরা নারীকে যতই নিচু মনে করি না কেন, নারী সমাজ কিন্তু কোনো অংশেই বা কোনো অবস্থাতেই কিন্তু তারা সমাজের উচ্ছিষ্ট নয়। আমরা উচ্ছিষ্ট যদি বলে ভাবি, তাহলে আমরা বিরাট বড় ভুল করব। তাই এখানের আলোচনাগুলো দেখেই বা সেই 1900 সাল থেকে নারী সমাজের ভূমিকা পালন করা দেখলেই, অর্থাৎ নারী সমাজ যেভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে, সেই ভূমিকা পালন করার জন্যই কিন্তু নারী সমাজ আজকে সভ্যতার চরম শিখরে উঠে এসেছে। সব কাজেই নারীরা, দেখো, যে কোনো বিধ্বংসী কাণ্ড ঘটাতে, অর্থাৎ দেশের জন্য বিধ্বংসী কাণ্ড ঘটানো, আমি বলছি না যে বিধ্বংসী কাণ্ড ঘটাবে। তাই দেখো, এই সিন্দুরের মতো অপারেশনেও কিন্তু নারীরাও কিন্তু অংশগ্রহণ করছে পুরুষের পাশাপাশি। তাই দেখো, আজকের টপিক হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও নারীর ভূমিকা। 1905 সাল খ্রিস্টাব্দে বা 5 সালে 19 জুলাই বড়লাট লর্ড কার্জন সরকারিভাবে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিকল্পনা করলে সারা ভারত জুড়ে, অর্থাৎ সারা বাংলা জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। আর এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে বয়কট স্বদেশী আন্দোলন শুরু হয়। ঐতিহাসিক সমিত সরকার তার গ্রন্থে স্বদেশী আন্দোলনের 4টি ধারাকে চিহ্নিত করেছেন। এক হচ্ছে নরমপন্থী ধারা, গঠনমূলক স্বদেশীর ধারা। 3 নম্বর রাজনৈতিক চরমপন্থা ও বৈপ্লবিক সন্ত্রাসবাদ। তাহলে শহরের মধ্যবিত্ত ঘরের নারীরা অনেকেই 4টি ধারাতে কম বেশি যোগদান করে। তারা বিলাতি পণ্য বয়কট করে, সভা সমিতি ও মিছিলে যোগদান করে এবং শোভাযাত্রা ও পিকেটিংয়ে অংশগ্রহণ করে। এই স্বদেশী দ্রব্য উৎপাদন ও ব্যবহারের কথা তাদের প্রচার করে এবং বঙ্গভঙ্গের পরিবর্তে বা প্রতিবাদ জানায়। তাহলে দেখো, সেই স্বদেশী আন্দোলন, স্বদেশী জিনিস কি করেছে, ব্যবহার করেছে, আর বিদেশি জিনিস বর্জন করেছে। তাহলে এই বিলাতি পণ্য যদি আমরা বয়কট করতে পারি, তাহলে বিদেশ কিন্তু এক অংশে দুর্বল হয়ে যাবে। তাই নারীরা কিন্তু সেই সংকল্পই করেছে। তাই 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবরের বঙ্গভঙ্গের পরিকল্পনা কার্যকরী হওয়ার দিনে তারা রমেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানের সাড়া দিয়ে অরন্ধন পালন করেন। এটাও দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা এসে গেছে।
এই দিনেই অর্থাৎ ওই দিনে সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পরিকল্পিত রাখি বন্ধন উৎসবে নারীরা প্রবল উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। আর অংশগ্রহণ করেন কবি মুকুন্দ দাশের ফেলে দাও রেশমি চুড়ি, রজনীকান্ত লিখেছেন যে মায়ের দেওয়া মোটা কাপড়, তারপরে আছে কি মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে তাদের, তার বেশি আর সাধ্য নাই, তাই তো। তাহলে দেখো এই কথাগুলো কিন্তু এই রজনীকান্ত সেন লিখেছেন। প্রভৃতি গানগুলি অর্থাৎ গান বাঙালির নারীদের বিশেষভাবে অনুপ্রাণিত করে এবং স্বর্ণকুমারী দেবীর প্রতিষ্ঠিত সখী সখী সমিতি ও অগ্নিযুগের অগ্নিকন্যা সরলাদেবী চৌধুরানী প্রতিষ্ঠিত লক্ষ্মীর ভাণ্ডার 1903, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু সব কটা কোশ্চেনই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো খাতায় লেখা আছে। কিছু কিছু বড় কোশ্চেন শেয়ার করব আমরা কিসের থেকে, ওই রায় মার্টিনের বই থেকে। তাই দেখো গ্রামাঞ্চলের নারীদের মধ্যে এই বঙ্গলক্ষ্মীর ব্রতকথা পাঠের আগ্রহ বৃদ্ধি পায়। রমেন্দ্র সুন্দর ত্রিবেদীর কন্যা গিরিজা সুন্দরী মুর্শিদাবাদের কান্দি গ্রামে 500রও বেশি মহিলা উপস্থিতিতে বঙ্গলক্ষ্মীর ব্রতকথা পাঠ করেন। সাধারণ নিম্নবিত্ত ঘরের নারীরাও সেই সময় তাদের গহনা ও টাকা স্বদেশী তহবিলে দান করেন। তাহলে দেখো যে নারীরা কিন্তু তাদের সবচেয়ে কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি না, তাদের এই অলংকার, তারা কিন্তু কোনো অবস্থাতেই অলংকারকে খোয়াতে চায় না। তাই দেখো তারা কিন্তু সেটাও করেছে, আর সেটা লক্ষ্মী তহবিলে কিন্তু জমা করেছেন, অর্থাৎ স্বদেশী তহবিলে জমা করেছেন। লীলাবতী মিত্র, কুমুদিনী মিত্র, হেমাঙ্গিনী দাস, নির্মলা সরকার প্রমুখ নেতৃস্থানীয় নারী পল্লীতে চরকায় সুতো কাটা, অর্থাৎ সেই চরকায় সুতো কাটা আমরা দেখেছি গ্রামগঞ্জে এখনো চলে, কিন্তু সেই আন্দোলনে অংশগ্রহণ করেন, তেমন তারা চরকায় সুতো কাটে। আন্দোলনের জন্য অর্থ সংগ্রহ আর কাঁচের চুড়ি ভেঙে ফেলা প্রভৃতি কাজে লিপ্ত হন। তারপর তাদের পাশাপাশি ঢাকায় এই ব্রহ্মময়ী সেন, বরিশালের সরোজিনী দেবী, আর ফরিদপুরের সৌদামিনী দেবী, বীরভূমের দুকরিবালা দেবী, খুলনার লাবণ্যপ্রভা দত্ত প্রমুখ বিপ্লবীদের আশ্রয়দান থেকে শুরু করে গোপনে সংবাদ ও অস্ত্র সরবরাহে কাজ করতেন। এই আন্দোলনে দেখো মুসলিম নারীদেরও অংশগ্রহণ সেইভাবে লক্ষ্য করা যায়নি। দেখো তাহলে দেখো এরাও কিন্তু পিছিয়ে ছিল না। তারপরে দেখো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অসহযোগ অর্থাৎ অসহযোগ আন্দোলনের নারীর ভূমিকা। তাহলে দেখো কোনোটাই বাদ দেয়নি। দেখো কুখ্যাত দমনমূলক রাওলাট আইন 1919, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ও জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে মোহনদাস করমচাঁদ গান্ধী দেখো 1869 থেকে 1984 1920 খ্রিস্টাব্দে অহিংসা আন্দোলনের ডাক দেন এবং গান্ধীজির আহ্বানে সমাজের সর্বস্তরের নারীদের মধ্যে অভূতপূর্ব উন্মাদনার সৃষ্টি করলেও তিনি নিজে অবশ্য প্রাথমিকভাবে আন্দোলনের নারীর ভূমিকাকে নির্দিষ্ট করে দেন। কিন্তু নারী সমাজ আরও বৃহত্তর কর্মকাণ্ডে অংশগ্রহণের দাবি করে, অর্থাৎ তারা বিদেশি দ্রব্য বর্জন এবং স্বদেশি দ্রব্য ব্যবহারের মধ্যেই নিজেদের ভূমিকাকে সীমাবদ্ধ রাখতে চাননি। তারা কি করেছেন দেখো, এরই পাশাপাশি যে তারা যে এইটাই করবে যে স্বদেশি জিনিসকে গ্রহণ করবে, বিদেশি জিনিস বর্জন করবে বা আন্দোলনে অংশগ্রহণ করবে, এটাও নয়। তারাও কি করেছে, বিভিন্ন সভা, মিটিং, মিছিল, বিদেশি পণ্যের দোকানে পিকেটিং অংশগ্রহণ করেন। এই আন্দোলনে গঠনমূলক কর্মসূচির অঙ্গ হিসাবে তাদের চরকায় সুতো কাটা, কাপড় বোনার কাজেও যুক্ত থাকতে দেখা গিয়েছে। তাহলে দেখো এতগুলো জিনিস কিন্তু নারীরাও পিছিয়ে নেই। 1921 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে প্রিন্স অফ ওয়েলস ভারত সফরে এলে মুম্বাই 1000-এর বেশি মহিলা বিক্ষোভ প্রদর্শন করেন। আর উচ্চ মধ্যবিত্ত নারীদের পাশাপাশি বহু প্রান্তিক মহিলারাও এই গান্ধীজির গড়ে তোলা এই তিলক স্বরাজ তহবিলে অলংকারও অর্থ প্রদান করেন। দেখো একটা আন্দোলন করতে গেলে তো প্রচুর অর্থের প্রয়োজন, সেই অর্থ যোগান কোথা থেকে আসবে? সেই অর্থের যোগানটা কিন্তু নারীরাই দিয়েছে। কি তাদের সবচেয়ে প্রিয় কি সেই অলংকার এবং অর্থদান করে কিন্তু তারা কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছে। এবার দেখো কংগ্রেস নেতা চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী, তার বোন উর্মিলা দেবী ও ভাইজি সুনিতা দেবী কলকাতার রাস্তায় প্রকাশ্যে বিক্ষোভ নিয়ে কারাবরণও করেন। তারপর দেখো কারাবরণ করছে কি কারণে, অর্থাৎ এই আন্দোলন করছে বলে ইংরেজ পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, যাক না কেন তাতে কোনো অসুবিধা নেই। 1921 খ্রিস্টাব্দে উর্মিলা দেবী চরকা ও খাদির কর্মসূচিকে জনপ্রিয় করে তোলার জন্য নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন। দেখো প্রত্যেকটা লাইন, ইতিহাস মানেই হচ্ছে সাল আর প্রতি লাইনে কোশ্চেন।
এর মধ্যে থেকে কিন্তু চয়েসেবল কোশ্চেন বের করা কিন্তু আমাদের খুব টাফ ব্যাপার। তাই আমি এখান থেকে যেটুকু পড়বো তার মধ্যে থেকে অন্তত 20 থেকে 22টা কোশ্চেন আমি শেয়ার করেছি, শেয়ার করব, মানে লিখে রেখেছি, তোমাদের দেখিয়েছি, সেগুলো শেয়ার করব। তারপর দেখো ভারতের নাইটিঙ্গেল নামে খ্যাত সরোজিনী নাইডু কে? সরোজিনী নাইডু হেমপ্রভা মজুমদার, জ্যোতির্ময়ী গাঙ্গুলি, লেনি সেনগুপ্ত প্রমুখ নারী এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দেশপ্রিয় যতীনমোহন সেনগুপ্তের স্ত্রী লেনি সেনগুপ্তের নেতৃত্বে 1922 খ্রিস্টাব্দে স্টিমার ধর্মঘট আন্দোলন করেন এবং অসহযোগ আন্দোলনে বহু মুসলিম মহিলাও যোগদান করেন। এবার দেখো, আমরা আমাদের ভারতবর্ষ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বা বিভিন্ন ভাষাভাষী মানুষের বসবাস, এই সঙ্গে তারাও কিন্তু মুসলিম বলে তারা কিছু পিছিয়ে থাকেনি, তারাও কিন্তু ওই আন্দোলনে অংশগ্রহণ করেছে। কাদের পাশাপাশি? হিন্দুদের পাশাপাশি, অর্থাৎ তখন হিন্দু মুসলমান খ্রিস্টান ভুলে গিয়ে তারা তাদের মাতৃভূমি ভারতবর্ষকে রক্ষা করার দায়িত্ব নিয়ে কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছে। এক্ষেত্রে এই বাই আম্মান, রোকেয়া, সাখাওয়াত হোসেন প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, এরাও কিন্তু পিছিয়ে ছিল না। এবার তারপরে টপিক আসবো যে আইন অমান্য আন্দোলন ও নারীর ভূমিকা। এখানেও দেখো নারীরা কিন্তু কোনো দিকেই পিছিয়ে নেই। গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য হয়, অর্থাৎ 1930 থেকে 1934 খ্রিস্টাব্দে ভারতের নারী সমাজের যোগদান ছিল অনেক বেশি ব্যাপক ও স্বতঃস্ফূর্ত। তাই 1930 খ্রিস্টাব্দে 12ই মার্চ তিনি সবরমতী আশ্রম থেকে 78 জন এই সত্যাগ্রহীকে সঙ্গে নিয়ে আরব সাগরের উন্মুক্ত ডান্ডি গ্রামের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। তাহলে দেখো ডান্ডি অভিযান কি, এখানে কিন্তু কোশ্চেন আসতেই পারে। দীর্ঘ 24 দিন 241 মাইল পথ অতিক্রম করে তিনিও তার সঙ্গীরা 5 এপ্রিল ডান্ডিতে পৌঁছন এবং পরদিন প্রত্যুষে নিজের হাতে লবণ তৈরি করে আইন অমান্য আন্দোলন সূচনা করেন। দেখো, লবণ নিজের হাতে তৈরি করে আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করে আন্দোলনকে সক্রিয় করে রেখেছে। বাংলা ছাড়া দিল্লি, এলাহাবাদ, লখনৌ, মুম্বাই প্রভৃতি অঞ্চলের সম্ভ্রান্ত পরিবারের মহিলারা রক্ষণশীল পুরুষদের স্তম্ভিত করে এই আন্দোলনে প্রকাশ্যে অংশগ্রহণ করেন। কেবল দিল্লিতেই প্রায় 1600 মহিলা কারাবরণ করেন। তাহলে দেখো, তারা কারাবরণও করেছেন, তাও কিন্তু আন্দোলন থেকে পিছিয়ে আসেনি। পাঞ্জাবের নারী আন্দোলনের নেতৃত্ব দেন রাজকুমারী অমৃত কাউর। গান্ধীজি এবং ইয়াং ইন্ডিয়া পত্রিকায় 1930 খ্রিস্টাব্দে 10ই এপ্রিল সংখ্যায় লিখলেন যে নারীদের দুর্বল ভাবা মূর্খামি হবে। তাই আমি বলেছি যে ইংরেজ সরকার ভুলেই গেছিল যে ভারতীয় নারীরা এত বেশি ভয়ঙ্কর ও এত বেশি মারাত্মক হয়ে উঠতে পারে তাদের নিজেদের মাতৃভূমিকে রক্ষার জন্য। তা দেখো, এবার চলে আসবো যে আইন অমান্য আন্দোলনের শুরু থেকেই হাজার হাজার মহিলা সভা সমিতি ও মিছিলে যোগদান এবং বিদেশি কাপড় ও মদের দোকানে পিকেটিং ও অংশগ্রহণ করেন এবং বাংলায় এই আন্দোলনে স্কুল কলেজের ছাত্রী ও বিভিন্ন শহরের নারীদের পাশাপাশি গ্রামীণ কৃষক ও মধ্যবিত্ত পরিবারের মহিলারাও অংশগ্রহণ করেন। মেদিনীপুর জেলার ঘাটাল, কাঁথি ও তমলুক মহকুমায় কৃষিজীবী নারীরা পুরুষের রক্তচক্ষু উপেক্ষা করে লবণ প্রস্তুতিতে অংশগ্রহণ করেন। ঢাকায় আশালতা সেন, শ্রীহট্টে সরলাবালা দেবী, বাঁকুড়ায় শান্তলীলা পালিত, বীরভূমের সত্যাবালা দেবী, দিনাজপুরের প্রভা চট্টোপাধ্যায় প্রমুখের নেতৃত্বে আন্দোলন তীব্র আকার ধারণ করে। কলকাতায় শান্তি দাসের নেতৃত্বে নারী সত্যাগ্রহ আন্দোলন সমিতি প্রতিষ্ঠা হয়। তাহলে নারী, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপর দেখো, এই সমিতি বাঙালি নারী ছাড়া বহু অবাঙালি নারী যোগদান করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইন্দুমতি গোয়েঙ্কা, সজ্জন দেবী প্রমুখ। বাংলায় গড়ে ওঠা অন্যান্য নারী সংগঠনমূলকগুলোর মধ্যে মহিলারা রাষ্ট্রীয় সংঘ ও ছাত্রী সংঘ, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রভৃতি গঠন করেন। তারপর দেখো, এই আইন অমান্য আন্দোলনে নেতৃত্ব দানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সরোজিনী নাইডু, কস্তুরবা গান্ধী, এই কমলা নেহরু, বাসন্তী দেবী, উর্মিলা দেবী, লেনি সেনগুপ্তা, লীলা রায় প্রমুখ। তো দেখো, সরোজিনী নাইডু এবং ধরসানার লবণগোলা সত্যাগ্রহের নেতৃত্ব দেন। কমলা দেবী চট্টোপাধ্যায় নেতৃত্ব দেন 15,000 সত্যাগ্রহী ওয়াদালা লবণ কারখানায় বিক্ষোভ দেখান। এই আন্দোলনে দলিত এবং আদিবাসী মহিলারাও সমানভাবে অংশগ্রহণ করেন। তা দেখো, পুরুষের পাশাপাশি নারীরা তো রয়েছে, তারই পাশেই দেখো অশিক্ষিত যারা দিন আনে দিন খায় সেই আদিবাসী সমাজও কিন্তু পিছিয়ে ছিল না, তারাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেন।
একইভাবে পদ্মা প্রথা বা চার দেয়ালের গণ্ডি অতিক্রম করে বহু মুসলিম মহিলা এই আন্দোলনে যোগদান করেন। এদের মধ্যে দেখো জাবেদা খাতুন, হামিদ খাতুন, ফুলবাহার বিবি আর হোসেন আরা বেগম হোসেন আরা বেগম প্রমুখ ছিলেন উল্লেখযোগ্য। তো মুসলিমরা তারা কিন্তু বোরখার নিচে মুখ লুকিয়ে রাখে, অর্থাৎ এই চার দেয়ালের গণ্ডির ছেড়ে তারাও কিন্তু বেরিয়ে এসেছে। তাহলে দেখো আজকে তার পরের টপিকটা দেখো ভারত ছাড়ো আন্দোলন ও নারীর ভূমিকা। এবার চলে আসবো আমরা ভারত ছাড়ো, ইংরেজ সরকার তুমি ভারত ছাড়ো। তাই এই ভারত ছাড়ো বলতে গেলেই কিন্তু দেখো আমাদের আমাদের মনে এবং শরীরে কিন্তু উৎসাহ জাগে। ভারত ছাড়ো ইংরেজ। 1942 সাল গান্ধীজির নেতৃত্বে 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন, অগাস্ট আন্দোলনে ভারতীয় নারী সমাজের যোগদান ছিল বিশেষভাবে লক্ষণীয়। দেখো সেই আন্দোলনে সম্ভ্রান্ত পরিবারের মহিলা, শিক্ষিত মধ্যবিত্ত মহিলা, গ্রামীণ মহিলা, স্কুল কলেজের ছাত্রী সকলেই কি বলেন না, করেঙ্গে ইয়ে মরেঙ্গে, এই আহ্বানে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। সুচেতা কেপালিনী ও অরুণা আশরাফ আলী নারীদেরকে গোপন সংগঠিত করার কাজে এগিয়ে আসেন। উষা মেহতা মুম্বাইয়ে গোপন বেতার কেন্দ্র গড়ে তোলেন। ভারত ছাড়ো আন্দোলনের নারীদের অংশগ্রহণ ছিল যথেষ্ট গৌরবজনক। এবং দেখো মেদিনীপুর জেলায় তমলুক মহকুমায় এখনকার আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিল। সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে এখানে এই তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠায় নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং মহিলা স্বেচ্ছাসেবীদের নিয়ে এখানে ভগিনী সেনা গঠিত হয়। 73 বছরের বৃদ্ধা এই কৃষক রমণী মাতঙ্গিনী হাজরা। তাহলে দেখো যে মাতঙ্গিনী হাজরাকে আমরা গান্ধী বুড়ি বলে চিনি, তিনি কিন্তু এই স্বাধীনতা আন্দোলনে মৃত্যুবরণ করেছিলেন কিসের নেশায়, না দেশকে স্বাধীন করতে হবে। তিনি গুলি খেয়ে মাটিতে পড়ে যাওয়ার পরও কিন্তু আন্দোলন থেকে পিছিয়ে আসেনি। তাই দেখো এই কথাগুলো আমাদের যখন বলি তখন কিন্তু আমাদের মনটা খুব দুর্বল হয়, আবার কখনো গর্বে বুক ভরে ওঠে যে এই মানুষগুলোই কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তাহলে দেখো এই নেতৃত্বে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন 19শে সেপ্টেম্বর 1942 খ্রিস্টাব্দে। ইতিহাসে তিনি গান্ধী বুড়ি নামে খ্যাত। বীরভূমে ভারত ছাড়ো আন্দোলনে এই নন্দিনী কৃপালিনী, এলা দত্ত, রানীচন্দ্র, সুনিতা সেন, লাবণ্যপ্রভা দত্ত, মায়া ঘোষ প্রমুখ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অসমের 17 বছরের কিশোরী কনকলতা বড়ুয়া 1924 থেকে 1942 খ্রিস্টাব্দ। পাঞ্জাবের গৃহবধূ ভোগেশ্বরী ফুকোননি 1885 থেকে 1942 এই আন্দোলনে অংশগ্রহণ নিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান। আমরা এটুকুই এখান থেকে পড়ব। এটুকু পড়ার পরে আমরা এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ এইটুকুর মধ্যেই ফার্স্ট পার্টের মধ্যে যে কোশ্চেনগুলো আলোচনা করা হলো, যে লাইভ চ্যাপ্টার টপিকগুলো আলোচনা করো, সেই টপিক থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমি তোমাদের সামনে শেয়ার করব। সেই কোশ্চেনগুলো শেয়ার করার আগে আমি বলবো যে এর থেকে তোমরা একটা কি করবে, একটা স্ক্রিনশট তুলে নেবে। এই স্ক্রিনশটটা তুলে নিলে কিন্তু কি হবে, পুরো কোশ্চেনের অ্যান্সারটাই কিন্তু পাওয়া যাবে। তাই আমি বলবো যে এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নাও, তাহলে দেখবে সব কোশ্চেনের উত্তরগুলো সঠিকভাবে পাওয়া যাবে। আমি সুন্দর করে খাতাটা ধরেছি এবং তোমরা কিন্তু এর উত্তরগুলো পেয়ে যাবে এখান থেকে। তাহলে স্ক্রিনশটটা তুলে নাও, তারপরে তোমাদের সামনে আলোচনা করছি। দেখো আলোচ্য প্রশ্নগুলির মধ্যে, অর্থাৎ সম্ভাব্য 2026 সালে বা আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য, আর আমাদের স্কুলে টেনে যারা পড়ছি তাদের থার্ড সামেটিভ পরীক্ষার সামনেই, সেই পরীক্ষার কোশ্চেনগুলোর জন্যই কিন্তু আমরা এগুলো পড়ব। তো দেখো আলোচনার শুরুতেই আমি বলবো যে প্রশ্নগুলোর কিন্তু শুধু প্রশ্ন নয়, উত্তর সমেত কিন্তু আলোচনা করেছি। এবার দেখো এই আলোচনার প্রশ্নগুলো হলো, দেখো কে কত সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেন, অর্থাৎ লর্ড কার্জন 1905 সালের 19শে জুলাই বঙ্গভঙ্গ ঘোষণা করেন। দু নম্বর কোশ্চেন, বঙ্গভঙ্গ কার্যকলাপ কবে হয়, অর্থাৎ কার্যকর কবে হয়, 1905 সালের 16ই অক্টোবর এটা কার্যকর হয়। 3 নম্বর কোশ্চেন দেখো, বঙ্গভঙ্গ রোধ করা হয় কবে, অর্থাৎ 1911 সালে এটা রোধ করা হয়। 4 নম্বর কোশ্চেন দেখো, ফেলে দাও রেশমি চুড়ি গানটির লেখক কে, অর্থাৎ সুকুমার দাস, অর্থাৎ মুকুন্দ দাস। তারপরে দেখো মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে, এটাটির লেখক কে, এই লাইনটির লেখক কে,
অর্থাৎ রজনীকান্ত সেন। তারপরে দেখো আহ, আহ, সমী সমী ও সমিতার প্রতিজ্ঞাকে কে কে ছিলেন, অর্থাৎ স্বর্ণকুমারী দেবী। তারপর দেখো লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন কে, এটা কিন্তু সরলা দেবী চৌধুরী চৌধুরানী 1903 সালে। তাহলে দেখো এরপরেই আমরা কোশ্চেন চলে আসবো পরের চ্যাপ্টারের পরের পাতার কোশ্চেন, যে অর্থাৎ যে কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সেই কোশ্চেনগুলোর উত্তর কিন্তু উত্তর সমেত। কিন্তু তার আগেই বলবো যে এখান থেকেও কিন্তু একটা স্ক্রিনশট তুলে নিলে তোমরা কিন্তু পুরোটা উত্তরটাই পেয়ে যাবে। তো এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নাও, আমি সুন্দর করে ধরেছি যাতে কোশ্চেনের উত্তরগুলো সঠিক পাওয়া যায়। দেখো সবটাই পুরো পাওয়া যাচ্ছে, এখান থেকে কিন্তু স্ক্রিনশট তুলে নাও। এবার আলোচনায় চলে আসবো যে জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড কবে ঘটে, অর্থাৎ 1919 জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড। কুখ্যাত রাওলাটাইন কবে ঘটে, অর্থাৎ 1919 খ্রিস্টাব্দে। তারপর দেখো প্রিন্স অফ ওয়েলস ভারতে কবে আসেন, 1921 সালে। তারপর দেখো তিলক স্বরাজ তহবিল গঠন করেন কে, অর্থাৎ মহাত্মা গান্ধী। 12 নম্বর কোশ্চেন দেখো নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন কে, অর্থাৎ কবে প্রতিষ্ঠা করেন, 1919 উর্মিলা দেবী। তারপর দেখো 13 নম্বর কোশ্চেন ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত কি, অর্থাৎ সরোজিনী নাইডু। তারপরে 14 নম্বর কোশ্চেন দেখো দান্ডি অভিযান কত সালে হয়, অর্থাৎ কে করেন, অর্থাৎ মহাত্মা গান্ধী 1930 সাল 12ই মার্চ। তারপরে দেখো 15 নম্বর কোশ্চেন কত সালে কে ইয়াং ইন্ডিয়া পত্রিকা প্রকাশ করেন, এর উত্তরটা কিন্তু পরের পাতায় রয়েছে, আমরা পরের পাতারও কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেব, তাহলে কিন্তু উত্তরটা সঠিকভাবে আমরা পেয়ে যাব। এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নাও, সুন্দর করে আমি ধরেছি, সব কটাই পেয়ে গেছো। এবার সেই উত্তরটা আসবো যে মহাত্মা গান্ধী 1930 সালের 10ই এপ্রিল এটা তৈরি করেন, অর্থাৎ কি এটা হচ্ছে কে কত সালে কে ইয়ং ইন্ডিয়া পত্রিকা প্রকাশ করেন, এটা গেল মহাত্মা গান্ধী 1930 সালে 10ই এপ্রিল। 16 নম্বর কোশ্চেন দেখো নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা করেন কে, অর্থাৎ শান্তিময় দাস কলকাতায়। 17 নম্বর কোশ্চেন দেখো 3 জন আইন অমান্য আন্দোলনকারী নাম লেখো, আন্দোলনকারী নেতৃবৃন্দের নাম লেখো, অর্থাৎ সরোজিনী নাইডু, কস্তুরবা গান্ধী ও কমলা নেহরু। তারপরে 18 নম্বর কথা 3 জন মুসলমান আইন অমান্যকারী নেতৃবৃন্দের নাম লেখো, অর্থাৎ জাবেদা খাতুন, হালিমা খাতুন ও ফুলবাহার বিবি। তারপর দেখো 19 নম্বর কোশ্চেন ভারত ছাড়ো আন্দোলনে কার নেতৃত্বে গঠিত হয়, অর্থাৎ মহাত্মা গান্ধীর নেতৃত্ব 1942 সাল। তারপর দেখো 20 নম্বর কোশ্চেন কেয়ারিং করেঙ্গে ইয়ে মরেঙ্গে এটি কোন আন্দোলনের স্লোগান, অর্থাৎ কে দিয়েছিলেন, ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান এটি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। 21 নম্বর দেখো গান্ধীপুরী নামে পরিচিত কি, এই গান্ধীপুরী নামে মেদিনীপুর জেলার মাতঙ্গিনী হাজরা গান্ধীপুরী নামে পরিচিত। তারপরে দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করেন কে, অর্থাৎ সতীশচন্দ্র সামন্ত। এই ছিল আজকের এখানকার সম্ভাব্য কোশ্চেনগুলো। এবার আমরা কোশ্চেনগুলো আলোচনা করব কোন বই থেকে, আমি বলেছি যে এখানকার সম্ভাব্য কোশ্চেনগুলো আলোচনা করব আমরা রায় মার্টিনের বই থেকে, অর্থাৎ রায় মার্টিন ইতিহাস বিচিত্রা, এই বই থেকে আমরা কিন্তু শেয়ার করব। এই বই থেকে শেয়ার করব কেন, এই জন্যই বলবো যে এই বইতে শেয়ার করলে এখানে যে কোশ্চেনগুলোর ডিটেলস পাওয়া যাবে অন্য কোথাও কিন্তু সেটা পাওয়া যাবে না, সেই জন্য আমি কিন্তু আজকে এইখান থেকেই কিন্তু শেয়ার করব। তাহলে এখন শেয়ার করার সাথে সাথেই আমরা চলে যাব সেই পৃষ্ঠাগুলোতে, যে পৃষ্ঠাগুলোতে আমি আলোচনা করে রেখেছি। আর আমি বলবো যে এই রায় মার্টিনের বই থেকে আলোচনা করব কেন, এর কারণটাই হচ্ছে যে এখানে যে আলোচনাগুলো কোশ্চেনগুলো আলোচনা করা আছে, অর্থাৎ এখান থেকে যে কোশ্চেনের উত্তরগুলো দেওয়া আছে সেগুলো একটু ডিটেলস সুন্দরভাবে দেওয়া আছে। তাই আমি বলবো যে এই বই থেকে রায় মার্টিনের বই যাদের কাছে আছে তারা কিন্তু রায় মার্টিনের বই থেকেই কিন্তু শেয়ার করে নেবে, আর যাদের কাছে এই বইটা নেই তারা কিন্তু কি করবে, তারা কিন্তু যে কোনো রাইটারের বই থেকে বের করে নিলেই কিন্তু এর উত্তরটা পাওয়া যাবে। তাই দেখো এখানে আজকে সম্ভাব্য প্রশ্নগুলো হলো, সেই প্রশ্নগুলো কি কি, সেই প্রশ্নগুলো হলো দেখো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব, শেয়ার করার সাথে সাথে উত্তরগুলো সঠিকভাবে বলে দেবো, এবং সঠিকভাবে বলে দিলে সেই কোশ্চেনের উত্তরগুলো কিন্তু কারেক্ট হয়ে যাবে, তাহলে তোমরাও কিন্তু পরীক্ষায় পুরো নাম্বারটাই পেয়ে যাবে। দেখো এখানে 1 নম্বর কোশ্চেন, অর্থাৎ বিংশ শতকে ভারতের নারী আন্দোলন সম্পর্কে আলোচনা করো, অথবা ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারতীয় নারীদের ভূমিকা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এর উত্তরটা কিন্তু এখান থেকে শুরু হবে, এই পাতা পর্যন্ত চলবে এবং এটা চলবে এই পর্যন্ত। তাহলে এটা পুরোটাই কিন্তু একটা স্ক্রিনশট তুলে নিতে পারবে, স্ক্রিনশট তুলে নিলে কিন্তু কি হবে, এখান থেকে কিন্তু উত্তরগুলো পেয়ে যাবে। তারপর দেখো 2 নম্বর কোশ্চেন দেখো যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি, এটাও ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এর উত্তরটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো। এটা কিন্তু আগের কোশ্চেনের উত্তরটা কিন্তু স্ক্রিনশট সুন্দর করে তুলে নেবে, তাহলে কিন্তু সুবিধা হবে, পড়তেও সুবিধা হবে, উত্তরটাও সঠিকভাবে পেয়ে যাবে। এই যে
দেখো পুরোটাই আমি তুলে ধরেছি আগের কোশ্চেনের উত্তরটা। আর দ্বিতীয় নম্বর কোশ্চেনের উত্তরটা এই যে এখান থেকে, অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি। তারপরে দেখো এখানে চলে আসবো আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটার উত্তর এইখানে এই পার্ট পর্যন্ত থাকবে, অর্থাৎ এখানে কিছুটা থাকবে, এই পার্টটা কিন্তু এখান থেকে তুলে নেবো, তারপরে কিন্তু নিচের পার্টটা এখান থেকে এই পর্যন্ত তুলে নেবো। ঠিক এখানে এই পর্যন্ত থাকবে, এই পুরোটাই কিন্তু, এই পুরোটাই কিন্তু সুন্দরভাবে তোমরা একটু তুলে নেবে সুন্দর করে। হ্যাঁ, আমি সুন্দর করে দেখাচ্ছি, তাহলে দেখালেই কিন্তু সঠিকভাবে দেখানো হয়ে যাবে এবং তোলাও হয়ে যাবে। এই যে তাহলে দেখো এবার পরে চলে আসবো যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা, এই প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটাও কিন্তু এখানে আছে, এই অসহযোগ আন্দোলনের ভূমিকা, এটাও কিন্তু পুরো এখানটায় ডিটেলস রয়েছে। আবার এখান থেকে গিয়ে আমি বলবো যে এখান থেকে গিয়ে কিছুটা অংশ বাদ গেলেও আমি কিন্তু এখানে সুন্দর করে ধরছি দেখার জন্য। এখানেও কিন্তু এই উত্তরটার কিছুটা অংশ এই চ্যাপ্টারের মধ্যে এই পাতায় রয়েছে। এখানে গিয়েও কিন্তু একটা কোশ্চেন আছে, এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট সুন্দর করে তুলে নেবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হয়ে যাবে। এবার চলে আসবো যে তার পরের প্রশ্নটা দেখো, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। দেখো এই সশস্ত্র যে কোনো বিদ্রোহী গড়ে ওঠে কিন্তু একটা পটভূমিকাকে কেন্দ্র করে। তো নারীরা যেভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল তাতে কিন্তু সক্রিয় আন্দোলন কিন্তু সফলতা লাভ করেছিল। এই সক্রিয় বিরোধী অর্থাৎ সশস্ত্র বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। এটার উত্তরটা এখানেই আছে। এর বাইরেও যে কোশ্চেনটুকু আছে, উত্তরটুকু আছে সেটা পরের পাতায় আছে। পরের পাতায় কিন্তু আমি শেয়ার করার সাথে সাথে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। দেখো এখান থেকে করব আমরা, এই যে এইখান থেকে উপর থেকে এই যে প্রীতিলতা ওয়েদার থেকে আমরা পুরোটা সুন্দর করে তুলে নেবো এবং এখানে তুলে নেওয়ার পরে এর উত্তরটা কিন্তু এইটুকুই থাকবে। তারপরে দেখো এখানে আর কোশ্চেন এই পাতাতে নেই। এবার আমরা চলে যাব পরের পাতাতে। পরের পাতাগুলোতে দেখো, পরের পাতাতে গুলো গিয়ে আমরা উত্তর পেয়ে প্রশ্ন পেয়ে যাব, অর্থাৎ যেটুকু পড়েছি সেইখান থেকে কোশ্চেন আমি তোমাদের সামনে শেয়ার করছি। এবার দেখো এখানে যে প্রশ্নগুলো আছে যে বিংশ শতকে ভারতের নারীদের চরিত্র আলোচনা করো, এখানের উত্তরটা এখানেই আছে। আর এই পাশে পুরোটাই এইখানটাই উত্তরটুকু পুরোটাই রয়েছে। চলে যাব পরের পাতাতে। পরের পাতাতে গিয়ে দেখবো আরো কোশ্চেন রয়েছে, আরো কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করব। সেই কোশ্চেন দেখো যে স্বদেশী আন্দোলনের সরলা দেবীর ভূমিকা আলোচনা করো। এখানে কিন্তু এই প্রশ্নের উত্তরটা এখানে এইটুকু আছে, আর এই পার্টটাই খানিকটা রয়েছে, এইটুকু কিন্তু স্ক্রিনশট সুন্দর করে তুলে নেবে। আমি তোমাদের সেইভাবেই ধরছি তুলে নেওয়ার জন্য। চলে যাব আমরা এর পরের পাতায়। এখানে রয়েছে আরেকটা কোশ্চেন, সেই কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ। আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনের উত্তর এইখানে কিছুটা পার্ট রয়েছে, আর এখান থেকে যে যেটুকু পার্ট এই পাশে রয়েছে সেটুকু পার্ট তোমাদেরকে তুলে নেওয়ার জন্য সহযোগিতা করছি, তোমরা কিন্তু তুলে নাও। আর তারপরে চলে যাব এই পাতাতে, আর কোনো কোশ্চেন নেই। চলে আসবো আমরা একটু শেষের দিকে। এখানে এসে কয়েকটা কোশ্চেন এদিকে আছে, তার মধ্যে থেকে এদিকে কোশ্চেনগুলো নেই। অর্থাৎ দেখো ইতিহাস মানেই হচ্ছে কোশ্চেন আর কোশ্চেন, অর্থাৎ প্রত্যেকটা লাইনে লাইনে কোশ্চেন। সেই লাইনে লাইনে কোশ্চেনগুলো যদি আমরা পড়তে চাই তাহলে কিন্তু আমাদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। সেই অসুবিধাগুলোকে দূর করার জন্যই কিন্তু আমি রায় মার্টিনের বই থেকে একদম ডিটেলস তোমাদের সামনে আলোচনা করছি। কারণ কি দেখো এখানে আলোচনাগুলো কিন্তু ডিটেলস রয়েছে এবং সংক্ষিপ্ত আকারে রয়েছে। এবার দেখো এখানে আমরা 2 নম্বর কোশ্চেনগুলো পড়বো কি, যে 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর দিনটি ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে আরেকটা কোশ্চেন রয়েছে, দেখো এই পাতাতে 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর ভারতের নারী সমাজে কেন অরন্ধন পালন হয়, এই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে চলে যাব আমরা এই পাতাতে কয়েকটা কোশ্চেন আছে। দেখো বিংশ শতকে ভারতের নারী আন্দোলনের 2টি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আলোচনা করে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে রয়েছে আরেকটা কোশ্চেন, দেখো এইখানটা রয়েছে লক্ষ্মীর ভান্ডার কেন গঠিত হয়, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। এগুলো কোশ্চেনগুলো কিন্তু স্টার দেওয়ার সত্ত্বেও আমি কিন্তু এই কোশ্চেনগুলো শেয়ার করছি, কারণ না এর মধ্যে থেকে আর কোনো কোশ্চেন আসতে পারে না। তাই আমি বলবো যে এখান থেকে যে কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করলাম সেই কোশ্চেনগুলো কিন্তু গুরুত্ব সহকারে পড়বে, আর পড়লে পরেই কিন্তু 100% কমন ইন দিস চ্যাপ্টার। তারপরে দেখো এখানে 26 নম্বর কোশ্চেন, ডান্ডি অভিযান বলতে কি বোঝো, এটা কিন্তু সুন্দর করে এখানে লেখা রয়েছে। আবার দেখো এইখানে আরেকটা কোশ্চেন আমি দাগাতে ভুলে গেছি, গান্ধীজি কেন লবণ সত্যাগ্রহ দিয়ে আইন অমান্য আন্দোলন শুরু করেন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2015 সালে এসেছিল, কিন্তু 15 সাল বলে ব্যাপার নয়, এটা কিন্তু আবার আসছেই পরীক্ষায়। এবার দেখো 30 নম্বর কোশ্চেন, সরোজিনী নাইডু বিখ্যাত কেন, এই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এছাড়াও রয়েছে এখানে একটা কোশ্চেন, এখানে সরোজিনী নাইডু কোশ্চেনটা ভালো করে তুলে নাও, সরোজিনী নাইডু বিখ্যাত কেন, এখান থেকে এইটুকু উত্তর। আর দেখো ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ কিরকম ছিল, এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। অর্থাৎ আমাদের এই যেটুকু আমরা পড়েছি এর মধ্যে থেকে যে কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে শেয়ার করেছি সেগুলো কিন্তু তোমরা ধরেই নিতে পারো আমাদের থার্ড সামেটিভ তথা 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেব, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা
পরীক্ষার্থী যারা আছো সবাই কিন্তু গুরুত্ব সহকারে দেখবে। কারণ কি, এটা যদি আমরা দেখি তাহলে কি হবে, আমাদের উত্তরগুলো সঠিকভাবে পেয়ে যাব। তাই আমি বলছি যে আমরা এই বই থেকে আলোচনা করছি, কারণ এখানে ডিটেলস পাওয়া যায়। আর এখান থেকে যেটুকু আলোচনা করেছি সেই সম্ভাব্য কোশ্চেনগুলো তোমাদের খাতায় এমসিকিউ হিসাবে শেয়ার করেছি। আর 2 নম্বর কোশ্চেনও কিন্তু এখান থেকে শেয়ার করছি, বড় কোশ্চেন, এবং 4 নম্বর কোশ্চেনে কিন্তু এইখান থেকে শেয়ার করেছি। তোমরা কিন্তু যাদের এই বইটা আছে রায়মার্টিনের বইটি, তারা কিন্তু রায়মার্টিনের বইটা নিয়ে বসবে। আর যাদের কাছে রায়মার্টিনের বই নেই তারা কিন্তু কোশ্চেনগুলো এখান থেকে সিলেক্ট করে নেবে, এবং সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু কি করবে, এই কোশ্চেনগুলো কিন্তু থার্ড সামেটিভ অর্থাৎ 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আমি বলবো এই কোশ্চেনগুলো ব্যতীত কোনো কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসবে না। আমি যেটুকু পড়েছি তার মধ্যে থেকেই কিন্তু এই কোশ্চেনগুলো আসবে, এটা আমি বলতে পারি 100% কমন। তাই আমি ওখানে লিখে দিয়েছি 100% কমন ইন দিস চ্যাপ্টার 2026 মাধ্যমিক। কিন্তু 2026 মাধ্যমিকে যারা দেবে তারাই কিন্তু এই কোশ্চেনগুলো এখান থেকে পেয়ে যাবে। তাহলে এইটা ভালো করে পড়বে। আর আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। আর কমেন্ট বক্সে লিখে জানালে কি করব, আমিও কিন্তু কিরকম ধরনের কোশ্চেন তোমরা চাইছো, কিরকম ধরনের টপিকের উপর তোমরা আলোচনা চাইছো সেটাও বুঝতে পারবো। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে, বন্ধুরা কিন্তু খুব সহজেই কিন্তু এর উত্তরগুলো এখান থেকে পেয়ে যাবে। তারাও কিন্তু সাধারণ স্টুডেন্ট হিসাবে তারা বই কিনতে না পারলেও কিন্তু এটা থেকে কিন্তু তারা স্ক্রিনশট তুলে নিয়ে কিন্তু পড়তে পারবে। আর পড়লেই কিন্তু 100% কমন। তাই আমি বলবো যে আমাদের কিন্তু সীমিত সময়, সেই সীমিত সময়ের আগে কিন্তু আমাদের থার্ড সামেটিভ অর্থাৎ 2026 সালের মাধ্যমিকের প্রস্তুতি হিসাবে তোমরা কিন্তু প্রস্তুত হও। আমি তোমাদের সাথে আছি, হ্যাঁ, থাকছি, হ্যাঁ, তারা ছিলাম, আছি এবং থাকবো ইন ফিউচারে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।